This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে তনিষ্ঠা। কি হচ্ছে কাশ্মীরে? গত 6 মাস ধরে লাগাতার টেররিস্ট অ্যাটাক, রক্তপাত অব্যাহত কাশ্মীর, এবং আমি যদি ভুল না করি গত 6 মাসে 26টা অ্যাটাক হয়েছে। তার অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাটাক হচ্ছে। কি হচ্ছে কাশ্মীর? একদম তাই। আর এক মাসে, আমার মনে হয় টু বি স্পেসিফিক, গত এক মাসে আরো বেশি করে এই আক্রমণ, এই জঙ্গি হামলা বেড়েছে। বিশেষ করে ওই দক্ষিণ কাশ্মীর লাগোয়া এলাকা, বিশেষ করে জম্মু, এই দিকটাতে আমরা দেখছি যে একের পর এক জঙ্গি হামলা হচ্ছে। জম্মু এখন প্রাইম টার্গেট। কেন সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু কুলগাম রাজৌরির পর এবার কাঠুয়া। বারবার সংঘর্ষে রক্তাক্ত কাশ্মীর। গতকাল কাঠুয়ার মাছেদি এলাকা সেখানে সেনার 9th কোরের টহলদারি বাহিনী, তাদের উপর হামলা চালালো জঙ্গিরা। শহীদ হলেন 5 জওয়ান, আমাদের ভারতীয় সেনার 5 জওয়ান। কনভয় ঘিরে এলো পাথারি, গুলি চালানো হলো এবং ছোড়া হলো গ্রেনেডও। পাল্টা গুলি চালালো সেনা। গুলির লড়াইয়ের মাঝেই জঙ্গলে গা ঢাকা দিল হামলাকারীরা। যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে, সেটা তো স্বাভাবিকভাবে এই চিন্তা বাড়াচ্ছে। কিন্তু একদম TV9 বাংলার একমাত্র প্রতিনিধি অঙ্কিত ভাট, তিনি পৌঁছে গেছিলেন গ্রাউন্ড জিরোয়। আপনাদের দেখাবো এই মুহূর্তে গ্রাউন্ড জিরো ছবিটা দেখুন। यही वो इलाका है, यही वो स्ट्रेच है जहां पर आतंकियों की तरफ से इस कायराना हरकत को अंजाम दिया गया, और इस इलाके से किसी को भी आगे जाने की अनुमति जो है वो नहीं है। आउटर कॉर्डन में जम्मू कश्मीर पुलिस के जवान, इनर कॉर्डन में भारतीय सेना और साथ में जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवान जो है वो लगातार इन्हीं घने जंगलों में लगातार सर्च चला रहे हैं, ताकि जल्द से जल्द उन आतंकियों की धरपकड़ की जा सके जिन्होंने इस कायराना हरकत को अंजाम दिया। एक वाहन बिल्कुल सामने है जिस पर आतंकियों की तरफ से फायरिंग की गई। दूसरा वाहन वो बिल्कुल सामने उस रोड पे है जिस पर आतंकियों की तरफ से फायरिंग की गई। हालांकि जब फायरिंग हुई उसके बाद सेना के जवानों ने रिटेलिएशन फायर भी किया, जिसके बाद इसी इलाके में जो आतंकी है, इन्हीं घने जंगलों की तरफ जो आतंकी है वो भाग निकलते हैं। आशंका जताई जा रही है कि 3 से 4 कायर आतंकियों ने इस कायराना हरकत को अंजाम दिया है। माना ये भी जा रहा है कि ये जिस तरीके से अटैक हुआ, आतंकियों की तरफ से जाहिर तौर पर रेकी की होगी, और उसके बाद इस आतंकी हमले को इम्प्लीमेंट किया। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। তনিষ্ঠা, শুরুটা হয়েছিল 9 জুন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের দিনে। বৈষ্ণোদেবীর পথে রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাস লক্ষ্য করে এলো পাথারি, গুলি চালায় জঙ্গিরা। মৃত্যু হয় 10 জনের। এরপর গত 1 মাসে যেন আরও বেপরোয়া জঙ্গিরা। কখনো জঙ্গিদের নিশানা হয়েছে টহলরত বাহিনী, কখনো আবার সরাসরি হামলা চলেছে সেনার ক্যাম্পে। গোটা জুন মাস ধরে উপত্যকায় ছোট বড় পরপর হামলার ঘটনা চলছেই। সব ঘটনাই মূলত দক্ষিণ কাশ্মীরে। একদম তাই। আর এখান থেকে অনির্বাণ প্রশ্ন উঠছে যে দক্ষিণ কাশ্মীর লাগোয়া এলাকাতেই কেন বারবার হামলা হচ্ছে। আমরা বরং এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে সিজার, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সিজার, যে প্রশ্ন বারবার করে আলোচনায় উঠে আসছে, যে বিষয়টা চিন্তা বাড়াচ্ছে, যে দক্ষিণ কাশ্মীর লাগোয়া এলাকাতেই বারবার জঙ্গি হামলা কেন? দেখো, জম্মু কাশ্মীরের মানচিত্র দেখলে স্পষ্টভাবে বোঝা যায় যেখানে কালকের এই 5 জনের মৃত্যু হলো, 5 জন শহীদ হলেন সেনাকর্মী, সেই 5 জন কাটুয়াতে শহীদ হলেন। সেটা হচ্ছে কাশ্মীরের একদম দক্ষিণ প্রান্ত, এবং সেখান থেকে যদি উত্তর দিকে উঠে যাওয়া যায় তাহলে পুঞ্চকে বলা যেতে পারে দক্ষিণ কাশ্মীরের উত্তর প্রান্ত, এবং এর পুরো পশ্চিম দিকটাই কিন্তু আজাদ কাশ্মীর বা পাক অকুপাইড কাশ্মীর হিসেবে যেটা পরিচিত সেই অংশ রয়েছে, এবং তার তলায় কাটুয়া সংলগ্ন এলাকা হচ্ছে পাক পাঞ্জাব এলাকা, যেটা ইনফিলট্রেশনের একটা খুব পুরনো রুট হিসেবে পরিচিত, এবং সেই রুটটাকেই রিঅ্যাক্টিভেট করেছে এই সাম্প্রতিক হানার সঙ্গে যে যুক্ত
যে জঙ্গিরা তারা সেটাকে রিঅ্যাক্টিভেট করেছে এমনটাই মনে করা হচ্ছে। এবং এখন পর্যন্ত প্রায় 70 থেকে 71 জন জঙ্গি তারা ইতিমধ্যে ইনফিলট্রেট করে তারা ভেতরে বসে রয়েছে এবং তারাই এই সমস্ত হামলার পেছনে কাজ করছে। 70 থেকে 71 জঙ্গির কথা তুমি বললে, এই 70-71 জঙ্গি কিভাবে ঢুকলো, তারা এখন কোথায় লুকিয়ে আছে আমাদের আর্ম ফোর্সেস, তাদের কি কোনো সন্ধান আছে তাদের? এবং তাদের যদি বার করা না যায় সিজার, তুমি তো অবশ্যই এটা স্বীকার করবে যে তাদের যদি খুঁজে না বার করা যায় এই হামলার রেশ কিন্তু চলতেই থাকবে। কোথায় তারা 71 জন জঙ্গি? তো গোয়েন্দাদের দাবি হচ্ছে তারা দক্ষিণ কাশ্মীরের যে প্রচণ্ড ঘন জঙ্গলাকীর্ণ এবং যে পার্বত্য রিমোট যে এরিয়াগুলো রয়েছে সেখানে তারা লুকিয়ে রয়েছে এবং এই জায়গাতেই প্রাক্তন সেনা কর্তারা কোথাও কিন্তু বর্তমান যে অপারেশনগুলো চলছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন তারা। কারণ তারা বলছেন আগে ইনফিলট্রেশন রুখতে হবে, সেটাকে না রুখলে, সেই লজিস্টিক সাপোর্টকে না রুখলে, তার সেনা যে অভিযান বাড়ালে, সেনা অভিযান এইভাবে চালালে সেখানে কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়তে বাধ্য। কারণ সেখানকার যে টেরেন যেরকম রয়েছে, সেখানকার যে ভূপ্রাকৃতিক অবস্থান, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেনা অভিযানের ক্ষেত্রে দুপক্ষই কিন্তু মুখোমুখি হলে সেই জায়গায় দুপক্ষেরই ক্যাজুয়ালিটি থাকবে, সেখানে সেনা কিন্তু অ্যাডভান্টেজ পাবে না। এবং সেই জায়গায় এর আগে যে ধরনের অভিযান চলেছিল ইনফিলট্রেশনটা, আমার মনে হয় তনিষ্ঠা সিজারের সঙ্গে আমাদের আরেক প্রশ্ন কথা বলার দরকার। আমরা আরেকজন এক্সপার্টের সঙ্গে কথা বলি। সিজার তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা রয়েছি এবং আমাদের সঙ্গে অনির্বাণ রয়েছে। মিস্টার দাস, একটা প্রশ্ন আপনাকে খুব স্পেসিফিক্যালি করতে চাই। আপনার কি এরকম কোনো ইনফরমেশন আছে বা আপনি কি মনে করেন যে আমাদের এখন সিকিউরিটি ফোর্সেস বা ইন্ডিয়ান ডিফেন্স যে সিস্টেম, তাদের এখন মূল কনসেন্ট্রেশন চলে গেছে চায়নার দিকে, এবং যার ফলে এটা কি সত্যি যে জম্মু অ্যান্ড কাশ্মীরে ফোর্সের এখন ফোর্সের সংখ্যা অনেক কম এবং সেটারই সুযোগ নিচ্ছে টেররিস্টরা? এটা কি সত্যি? না, অতটা সত্যি না। আমি এটা নিয়ে একমত না। এটা পুরো ব্যাপারটাকে আমি একটু গুছিয়ে বলছি। প্রথম হচ্ছে এই পুরো ব্যাপারটা যে সাডেন ইনক্রিজ ইন টেররিজম যেটা শুরু হয়েছে গত 2-3 মাস ধরে, এটা মূলত কারণটা হচ্ছে কিন্তু অনেকটা রাজনীতির সাথে জড়িত। রাজনীতি কেন কি, আমরা দেখেছি কি যখন নাকি লোকসভা ইলেকশন হয়েছিল, কাশ্মীরিরা এবং কাশ্মীরি মুসলিমস ওরা কিন্তু বহু সংখ্যায় দে টুক পার্ট ইন দ্য ইলেকট্রাল প্রসেস। তো এই জিনিসটা কিন্তু যারা নাকি সেপারেটিস্ট ওরা কিন্তু মেনে নিতে পারেনি এবং যারা নাকি ইলেকশনে পার্টিসিপেট করেছিল, আমরা দেখেছি 58%, 59% লোকেরা ইলেকশনের মধ্যে ওরা ভোট দিয়েছিল। এটা কিন্তু এটা একটা রেকর্ড। এটা তো যারা নাকি সেপারেটিস্ট এন্ড এইডেড বাই পাকিস্তান ওরা কিন্তু এটা মেনে নিতে পারছে না, বিকজ দ্য মোমেন্ট ইলেকট্রাল প্রসেসটা। মিস্টার দাস, আপনাকে আরেকটা প্রশ্ন আছে খুব স্পেসিফিক, এটা আপনি আমাদের থেকে অনেক ভালো বলতে পারবেন। সেটা হলো যে একটা সিকিউরিটি ফোর্স যখন টেররিস্টদের কর্নার করে তখন একটা অন্যতম তাদের অস্ত্র হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। দে ব্রেক দ্য ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেম অফ দ্য টেররিস্ট। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে টেররিস্টরা কি এমন কোনো মোর সফিস্টিকেটেড ওয়ে অফ কমিউনিকেশন ইউজ করছে যার জন্য আমাদের যে অ্যাডভান্স ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন, সেটা আমরা ঠিকমতো পাচ্ছি না? It is difficult to break the communication system and monitor করা যায় কি কথাবার্তা চলছে through 365 days a year, 24/7। আমরা আমাদের যে we can monitor কোথা থেকে ব্রডকাস্ট হচ্ছে, কোন দিক দিয়ে আসছে, এগুলো মনিটর করা যায়। কিন্তু ব্রেকিং দ্যাট কমিউনিকেশন বিটুইন টু পার্টিস, এটা কিন্তু আজ ইট ইজ নট পসিবল। যদি কোনো এনক্রিপ্টেড হয় ওটাকে হ্যাক করা যায়, কিন্তু we can only monitor it। এখন সিকিউরিটি ফোর্সেস আমাদের যে আছে, we are of course আমরা নিশ্চয়ই চীনের যে লাদাখের দিকে আমাদের ডিপ্লয়েড আছে, কিন্তু আমাদের আমাদের প্যারামিলিটারি এন্ড জম্মু কাশ্মীর পুলিশ, they are all deployed যেখানে যেখানে ইন্ডিয়ান বর্ডার আছে পাকিস্তানের সাথে। তো
তো ওখানে কিন্তু আমাদের ফোর্সেসের সংখ্যা কম হয়নি কিন্তু। মিস্টার দাস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। আপনার কাছে পরে আরো কোনো একদিন এরকম নানা ধরনের ইনফরমেশন নেব। আর একটা জিনিস তনিষ্ঠা, বারবার কিন্তু উঠে আসছে লস্করে তৈবার নাম। কেন উপত্যকায় আটকানো যাচ্ছে না জঙ্গি হামলা? উঠে আসছে সীমান্ত পার সন্ত্রাস আর অনুপ্রবেশের কথা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্র অনুযায়ী বর্তমানে উপত্যকায়, যেটা সিজার বলছিল একটু আগে, 70 জন, টু বি স্পেসিফিক 71 জন পাক সন্ত্রাসবাদী। এর ফলে কি দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলা রোখা যথেষ্ট একটা চ্যালেঞ্জের হয়ে পড়েছে। আমরা আরেকবার তনিষ্ঠা সিজারের সঙ্গে কথা বলি। একদম, সিজার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, যে বিষয়টা উঠে আসছে বারবার করে, যেটা একটু আগে তুমিও ডিসকাস করছিলে, যে 70 থেকে 71 জন জঙ্গি ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে তারা পাক সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে, উপত্যকায় সক্রিয় রয়েছে, সে কারণে কি বিষয়টা আরো বেশি জটিল হয়ে যাচ্ছে? এবং সিজার, আরেকটা সেকেন্ড প্রশ্ন করব তোমাকে, যেটা হচ্ছে যে লস্করে তৈবা এই যে গ্রুপটা হামলা লাগাতার চালিয়ে যাচ্ছে, লাস্ট 2-3 মাস ধরে ক্রমাগত আক্রমণ হানাচ্ছে, তারা কি লস্করে তৈবার সদস্য না কোনো অফশুট ব্রাঞ্চ বা কারা তারা? দেখো, গত কয়েক মাসের যে হামলার ঘটনা সেগুলোর দায়ভার স্বীকার করছে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামে একটি সংগঠন। কিন্তু এই সংগঠন আদতে হুম বা হরকতুল মুজাহিদিন এবং লস্করেরই অফশুট একটা সংগঠন মনে করা হচ্ছে এবং পুরোটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে পাকিস্তান থেকে, এমনটাই ভারতীয় গোয়েন্দাদের দাবি। গতকালের যে কাটুয়ার হামলা, জাস্ট সেটাও খুব সিগনিফিক্যান্ট এই কারণে, গতকালের কাটুয়া হামলা হয়েছে বুরহান ওয়ানের 8ম মৃত্যুবার্ষিকীতে। এই ধরনের ক্ষেত্রগুলোতে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই জায়গা থেকে কোথাও, যেহেতু এই অমরনাথ যাত্রার পরই কাশ্মীরের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল, সেই জায়গা থেকে এটা কিন্তু খুব স্বাভাবিক যে সীমান্ত পার থেকে সন্ত্রাস আরও বাড়ানোর চেষ্টা করা হবে জম্মু উপত্যকায়। এবং সেই জায়গা থেকে এই 71 জনের থাকাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাদের ইমিডিয়েট নিউট্রালাইজ না করলে এবং ফার্দার ইনফিলট্রেশন না রুখলে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে, অর্থাৎ আগামী কয়েক মাস পদক্ষেপ হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সিজার, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, জুলাই থেকে কাশ্মীরে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এবার রিয়াসিতে পুণার্থীদের বাসে হামলা, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আর উপত্যকায় নিরাপত্তা কোনো ফাঁক রাখতে চাইছে না বাহিনী, বিশেষ করে সামনে যখন ভোটের সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যেই ভোট হওয়ার কথা কাশ্মীরে। দিল্লির ক্ষমতার অলিন্দেও খবর যে অমরনাথ যাত্রার পরই সেই ভোট হতে পারে, আর তার মধ্যে এ নিয়ে বৈঠক শুরু করেছেন অমিত শাহ। আর এর মাঝেই সরকারের মাথা ব্যথা বাড়াতে আরো বেপরোয়া জঙ্গিরা। তনিষ্ঠা, তুমি আমাদের সারা বিশ্বে, বঙ্গে, পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে আর কি কি ঘটছে, তুমি আমাদের সেরা খবরগুলো শোনাও। একদম তাই, আরো বাছাই করা কিছু খবর রয়েছে আপনাদের জন্য, ব্যাক টু ব্যাক কিছু খবরের আপডেট দিই। লেটেস্ট যে ব্রেকিং নিউজ আসছে, 5টি খবরে নজর রাখবো। একদম শুরুতেই যে ফার্স্ট ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, ফের সালিশিতে মাতব্বরী শাসকের। এবার হাওড়ার সাকরাইলে দাম্পত্য বিবাদ মেটাতে ব্যবসায়ীর বাড়িতে সালিশি সভা, 2টি গাড়ি ও 50টি বাইকে এসে তৃণমূল কর্মীদের তাণ্ডবের অভিযোগ। এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেপ্তারি করেনি পুলিশ, এমনটি খবর। আরো একটা খবর দিয়ে আপনাদের আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে, সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আরিয়াদহের ট্রাশ জয়ন্ত সিং এর গ্যাংয়ের গুন্ডামির নৃশংস ভিডিও ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনে আসরে বিজেপি। আরিয়াদহের ক্লাবে চোর সন্দেহে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি পেটা, ক্লাবের ভিতরেই তৃণমূলের খাপ পঞ্চায়েত। কিসের জোরে গুন্ডা গ্যাংয়ের এই দাপট, এই প্রশ্ন যখন উঠছে তখন থার্ড আরো একটা খবরের দিকে নজর রাখি আমরা। চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের অভিযোগ। যুবকের মৃত্যুতে ক্ষোভের আগুন, ঢোলাহাট থানায় তুলকালাম, বিক্ষোভ, ধস্তাধস্তি। অভিযোগ কি জানেন? মথুরাপুরের যুবক আবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, পরে কলকাতার নার্সিংহোমে মৃত্যু হয় সেই যুবকের। এর পাশাপাশি ফোর্থ ব্রেকিং নিউজে আপনাদের আরো একটা খবর, আভার নেই আভাস। জাতীয় ক্রীড়াবিদ আভা খাটোয়ার পরিবার পায়নি আবাস প্রকল্পের ঘর। প্যারিস অলিম্পিকে যোগদানকারী আভার জোটেনি প্রশাসনের শুভেচ্ছাও। বঞ্চনার কথা বলতে গিয়ে চোখে জল আভার মায়ের। আবাসের সমীক্ষা হয়েছিল কিনা বলতে পারছেন না স্থানীয় পঞ্চায়েত প্রধান।